নমস্কার। আজকে আমরা আলোচনা করব কোন আঙুলে কোন রত্ন এবং অর্থরেখা। দেখুন, আমরা রত্নকে মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি: স্বচ্ছ রত্ন, কম স্বচ্ছ, অস্বচ্ছ। কম স্বচ্ছ রত্ন হচ্ছে হীরা, কম স্বচ্ছ হচ্ছে পোগরাজ, চুনি, নীলা, পান্না, গোমেদ, ক্যাটসাই। আর অস্বচ্ছ রত্ন হচ্ছে মুক্তা এবং প্রবাল। আমরা মাঝে মাঝে দেখি যে অনেকে হয়তো ধরুন একটা প্রবাল কারো 10 থেকে 12 রতি পড়ার কথা, আমরা সেখানে কি করি, কেউ 6 রতি 6 রতি 12 রতি পড়ে নেয়। এটা কিন্তু ঠিক নয়। রত্ন পড়বেন একটাই, কারণ একটা রত্নের আয়তনের মধ্যে তার ঘনত্বটা কিন্তু একটা নির্দিষ্ট থাকে। যখন আপনি দুটো স্টোন পড়ছেন তখন তার ঘনত্বটা কিন্তু অনেকটা কমে যায়। সুতরাং ঘনত্বটাও আপনাকে দেখতে হবে, সেই হিসাবে কিন্তু স্টোন একটাই পড়া উচিত। আর স্টোনের যে পড়বেন, কোনটা করতে পড়বেন, তারা মোটামুটি একটা আমরা হিসাব পেয়ে থাকি। যেমন ধরুন, রবির রত্ন যেটা আমরা চুনি পড়ি, সেটা খুব 5 থেকে 6 রতি আমরা অনামিকায় পড়তে পারি। রবির রত্ন অনামিকায় আমরা পড়ি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তর্জনীতেও পড়া যায়। চন্দ্রের রত্ন হচ্ছে মুক্তা, এটা আপনি 6 থেকে 12 রতি পড়তে পারেন। তর্জনীতে পড়ার নিয়ম, কিন্তু খুব অসুবিধা থাকলে কনিষ্ঠাও কিন্তু পড়া যায়। প্রবাল মধ্য অনামিকায় পড়ার নিয়ম, অনামিকায় পড়তে হবে, যদি অসুবিধা থাকে তর্জনী। বুধ হচ্ছে পান্না, 5 থেকে 6 রতি পড়বেন, এটা কনিষ্ঠাতে পড়াই ভালো, এবং অসুবিধা হলে অনামিকাতে। বৃহস্পতি রত্ন পোখরাজ, পোখরাজ একমাত্র তর্জনীতেই ভালো, যদি কোনো অসুবিধা থাকে সেখানে অনামিকাও পড়তে পারেন। শুক্রের রত্ন হীরা, এটা মধ্যমায় পড়া উচিত। শনির রত্ন নীলা, একমাত্র মধ্যমা। রাহুর রত্ন গোমেদ, সেটাও মধ্যমা। ক্যাটসাইও কিন্তু কনিষ্ঠা পড়ার নিয়ম। নীলা আমরা 4 চামচ প্রয়োজন, মোটামুটি 5 থেকে 7 রতির মধ্যে। গোমেদ 9 থেকে 11 রতি। পোগরাজ 5 থেকে 6 রতি, এভাবে পড়া উচিত। এবার গ্রহ অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় রোগের বিচার করে থাকি। কার কোন রোগ হয়েছে সেটা অনুপাতেও কিন্তু অনেক সময় স্টোন পড়লে উপকার পাওয়া যায়, উল্টো দিক থেকে ভাবলেও। মানে গ্রহের শান্তি আর রোগ প্রতিষেধক, এই দুটো কিন্তু একই রকম। আমাদের শরীরে যে মানুষের জীবনে যেসব রোগ হয়, তার মধ্যে দেখা যায় মেন যেগুলো হয় বাত, পিত্ত এবং কফ। এই তিনটা কারণেই যে কোনো রোগের সৃষ্টি হয়ে থাকে। যেমন ধরুন, রোগী যদি কারো পিত্ত থাকে, তাহলে পিত্ত ঘটিত রোগ হতে পারে। চন্দ্র হলো বাত ঘটিত, মঙ্গল কফ আবার পিত্ত, বুধ হচ্ছে কফ বাত পিত্ত, বৃহস্পতি শুক্র দুটো হচ্ছে কফ ঘটিত, শনি হচ্ছে বাত কফ ঘটিত, আর রাহু হচ্ছে বাত ঘটিত। এইভাবে আমরা তিনটা বাত পিত্ত কফ, এই তিনটে ভাগে গ্রহগুলোকে কিন্তু ভাগ করা আছে। তো এখানে যখনই আমরা কোনো স্টোন পরব, যে যে রোগের কারণে যে রোগটা হয়েছে, সেই রোগটাতেও কিন্তু অনেক সময় স্টোন পরা যায়। যেমন আমরা অনেক সময় পরে থাকি চোখের সমস্যা হলে রুবি করে থাকি। বাতের সমস্যা হলে, যেহেতু শনি হচ্ছে বাতের কারক গ্রহ, তাহলে বাত ঘটিত, তাহলে সেক্ষেত্রে নীলা পরা হয়ে থাকে। এইভাবে কিন্তু স্টোন দেখেও, রোগ দেখেও কিন্তু স্টোন পরা যায়। একমাত্র শনি, রাহু, কেতু, এই তিনটে গ্রহের রত্ন অনামিকায় পরা যায় না। অনামিকাতে শনি, রাহু, কেতু, এই তিনটে রত্ন পরা যায় না। তাছাড়া বেশিরভাগ রত্নই কিন্তু অনামিকাতে পরা যায়। একমাত্র শনির রত্ন, রাহুর রত্ন, কেতুর রত্ন, এই তিনটা অনামিকায় পরা যায় না। বাকি সমস্ত রত্নই অনামিকায় কিন্তু পরা যায়। এবার দেখুন অর্থরেখা। তো টাকা পয়সা রোজগার হবে কি না, বা তা কোনো মানুষের জীবনে যে গোল্ডেন টাইম অনেকে জানতে যায়, তাহলে গোল্ডেন টাইম কোনটা, সেটা আপনি কীভাবে বুঝবেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ভাগ্যরেখা থেকে কিন্তু ভাগ্য রোজগার কেমন হবে এটা বলে থাকি। তো শুধুমাত্র ভাগ্যরেখায় কিন্তু রোজগার কতটা হবে একথা বলা যাবে না, এই সঙ্গে রবি রেখাকেও দেখতে হবে। যে ভাগ্যরেখায় যে একমাত্র রোজগারের রেখা বলা যায়, অর্থের রেখা, সেটা কিন্তু নয়। এখানে রবি রেখাও কিন্তু দেখা প্রয়োজন। যদি হাতের মধ্যে ভাগ্যরেখা না থাকে, শুধুমাত্র রবি রেখা থাকে, তাহলে কিন্তু রোজগার করা যায়, বা সে তার জীবন চালিয়ে নিতে পারবে। যদি ভাগ্যরেখা না থাকে, শুধু রবি রেখাও থাকে, তাহলে আবার যদি হাতে এই অংশটা যে কেতুর বইছেন,
যদি কেতু খারাপ থাকে তাহলে কিন্তু হাতে রবি রেখা থাকলেও সে জীবন চালিয়ে নিতে পারবে, কিন্তু রবি রেখা থাকার যে সুফলটা সেটা কিন্তু সমস্ত কিছু সে পাবে না যদি কেতু খারাপ থাকে। রবি রেখা থাকতেই হবে, সঙ্গে ভাগ্য রেখা থাকলে তাহলে আর্থিক মান সম্মান মর্যাদা সমস্ত কিন্তু সে পাবে। তবে হাতের মধ্যে যদি হাতের আকৃতিটা খারাপ হয়, বিষম আকৃতির হয়, এবং সেই হাতে যদি রবি রেখাটা কাটা কাটা থাকে বা ভাগ্য রেখা না থাকে, তাহলেও কিন্তু সে জীবন চালাতে পারবে শুধুমাত্র রবি রেখাটা থাকার কারণে। আর এই রবি রেখার থেকে আবার যদি কোনো রেখা এই রবি রেখা বা এই শনি রেখা বা ভাগ্য রেখার দিকে যায়, বা এখান থেকেও যেতে পারে, রবি রেখার থেকে কোনো রেখা যদি শনি রেখা বা ভাগ্য রেখার দিকে যায়, তাহলেও কিন্তু সে ব্যক্তি নিজের স্বার্থপর টাইপের হবে, এবং সে কিন্তু জীবনকে তার সঠিক পথে নিয়ে যেতে পারবে। আবার রবি রেখার থেকে অনেক সময় ছোটো ছোটো রেখা এভাবে অনামিকার মধ্যে চলে যায়, এটাকে আমরা রবির বিক্ষোভ রেখা বলে থাকি। কিন্তু এই রেখা থাকলে কিন্তু সে জীবনে যথেষ্ট উন্নতি করবে বা আর্থিক উন্নতিটা যথেষ্ট হবে যদি এই ছোটো ছোটো রেখাগুলো থাকে। তো রবি রেখাকে আমরা অনেক সময় ধন রেখাও বলে থাকি। আর যাদের হাতে রবি রেখা যত লম্বা হবে সে তত ধনী হবে বলা যায়, বা ঐশ্বর্য সম্পদের মালিক হবে। আর এই রেখা যত ভাঙা ভাঙা হবে বা অস্পষ্ট হবে বা যত গভীর হবে না, তাহলে সেই ব্যক্তির খরচা হবে তত বেশি, এবং সে সংসার চালাতে বা তার পক্ষে সম্ভব হবে না, বা অস্থির হয়ে পড়বে যদি রবি রেখা বাঁকা বাঁকা হয়, ডিপ না হয়, বা যদি কাটা কাটা থাকে। আবার এই অনামিকার মধ্যে যদি এরকম ত্রিভুজ চিহ্ন থাকে, এটা কিন্তু খুবই ভালো, তাহলে এটাও কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি করে বা প্রতিষ্ঠাও দেয়। আবার রবি রেখা যত সুন্দর সোজা থাকবে সেই ব্যক্তি তত দান ধ্যান করতেও ভালোবাসবে। আর সেই হিসাবে এই রবি রেখাই কিন্তু মূলত ভাগ্যরেখা। আমরা যতই ভাগ্যরেখা থেকে বিচার করে থাকি যে ব্যক্তির এই টাইম ভালো যাবে, এই টাইম খারাপ যাবে, কিন্তু সেই সঙ্গে রবি রেখাও অবশ্যই দেখতে হবে। কারণ রবি রেখাই হচ্ছে মূলত ভাগ্যরেখা। এইভাবে আমরা বুঝতে পারবো যে কোনো ব্যক্তির গোল্ডেন টাইম কোন টাইমে আসছে, অর্থাৎ যে টাইমে রবি রেখাটা স্পষ্ট সুন্দর থাকবে এবং ভাগ্যরেখাও সুন্দর স্পষ্ট থাকবে, সেই টাইমটাকে আমরা গোল্ডেন টাইম বলে থাকি। এইভাবেই বিচার হয়ে থাকে যে কোনো ব্যক্তির অর্থ সম্পদ বা মান সম্মান যশ প্রতিষ্ঠা কতটা সে লাভ করে থাকবে। নমস্কার।